টাকলু টাকলু আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। টাকলু আপনাকে যুক্ত করেছি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলেন ভাই। আমার অনেকগুলি প্রশ্ন ছিল, এক এক করে বলি। আচ্ছা, তার আগে আপনি একটু আমাকে বলেন তাহলে যে আপনি কি সংশয়.com বা সংশয়.live-এ উত্তরসমূহ পাতাটা পড়ে এসেছেন? আমি আপনার সংশয়ের অনেক কিছুই পড়েছি ইতিমধ্যে। আচ্ছা, উত্তরসমূহ পাতাটা, সেটার ভিতরে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর একটা পাতা আছে আমাদের। সেখানে আমি বেশিরভাগ জিনিস লিখে রেখেছি। আচ্ছা, আপনাকে আমি জি। দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের নতুন সংশয়.live। এখানে দেখবেন উত্তরসমূহ। এই যে পাতাটাতে চাপ দিলে আপনি দেখবেন যে আহ, সাধারণত মুমিনদের মাথায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর এখানে আগে থেকে লিখে রাখা আছে। যেমন ধরেন আপনার মাথায় প্রশ্ন আসলো যে নাস্তিক মানে কি, এটা আপনি এখানে পাবেন। তারপরে নাস্তিকরা কি ঈশ্বরে নেই বলে বিশ্বাস করে, অথবা নাস্তিকতা কি একটি ধর্ম? এই ধরনের প্রশ্ন যদি আপনার মাথায় আসে তাহলে আপনার জন্য এই লেখাগুলো আমি লিখে রেখেছি। যদি এই এই রিলেটেড প্রশ্ন হয়, আপনি যদি পড়ে আসেন তাহলে আমার সুবিধা হয়, সেটা হচ্ছে যে একই প্রশ্নের উত্তর আমার বারবার দিতে হয় না। আপনি কি তাহলে একটু পড়ে তারপরে প্রশ্নগুলো করতে ভালো হতো না টাকলু ভাই? আমার তাহলে একটা একটা প্রশ্নের অ্যান্সার একটু দেন তো, যে আমরা তো সৃষ্টি, এটা কি ঠিক আছে না আমরা এটা ভুল? আমরা আমরা যে সৃষ্টি, সেই কথাটার মানে যুক্তিটা কি, সৃষ্টি শব্দটার মানেটা কি, এবং এটার পিছনে যুক্তিটা কি, মানে আপনি আমার সেটা একটু বলুন। মানে প্রশ্নটা এরকম ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যে যদি আমি সৃষ্টি হয়ে থাকি তাহলে তো একজন সৃষ্টিকর্তা আছেন। এটা এটা কিভাবে আপনি মানে ডিসাইড করলেন যে সৃষ্টি হলেই কোনো কিছু সৃষ্টিকর্তা আছে? তাহলে সৃষ্টি আহ, জিনিসটার আম- মানেটা কি সেটা তো বলতে হবে। যেমন যদি আমি চিন্তা করি যে আহ, মনে করলাম একটা মাটির হাঁড়ি, তো এই মাটি থেকে এটাকে চেপে তারপরে রৌদ্রে শুকায় তারপরে ওটাকে আগুনে পোড়ানো, এভাবেই একজন ওটার পিছনে একজন কারিগর আছে যিনি ওটাকে সুন্দর করেই বানাইছেন। তো এটা এই যদি যে এরকম এই হয়। জিনিসটা আপনি জানলেন কিভাবে, এই যে তার একটা কারিগর আছে, একটা মাটির তৈরি একটা জিনিসের কারিগর আছে, মনে করেন মাটির তৈরি একটা হাঁড়ি পাতিল আমরা দেখলাম, সেটার একটা তৈরি কারক আছে, হ্যাঁ, বা জি। মেকার আছে। এই জিনিসটা জি, আপনি কিভাবে জেনেছেন একটু বলেন তো। এই জিনিসটা তো আমি দেখেছি যে একটা হাঁড়ি, তাহলে হাঁড়িটা কোথা থেকে, এর উৎপত্তি যখনই খুঁজতে আমরা যাই তখন আমরা দেখতে পাই যে এটা এই উপাদান দিয়ে এভাবেই তৈরি করা হয়েছে। আচ্ছা, তার মানে আপনি আপনার অভিজ্ঞতাকে এখানে কাজে লাগিয়েছেন, যে আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন যে একটা মাটির তৈরি যে জিনিসপত্র বানায় তারা, তাদের এখানে হয়তো দেখেছেন কখনো, অথবা দেখেছেন যে তারা যারা বিক্রি করে তারা এখান থেকে কিনে আনে, বা বইতে পড়েছেন। মানে আপনার অভিজ্ঞতার থেকে, অথবা কোনো না কোনো একজন মানুষের অভিজ্ঞতা থেকে আপনি জানতে পেরেছেন যে এই যে মাটির তৈরি যে হাড়িটা, সেটা মানুষ বানায়, কেউ না কেউ বানায়, এটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে জেনেছেন, তাই না ভাই? জি। আচ্ছা, তাহলে আপনার মানে সোর্স অফ ইনফরমেশন হচ্ছে যে আপনি যখন কোনো কিছু দেখছেন একটা জিনিস, সেই জিনিসটা বানানো নাকি বানানো না, এই জিনিসটা আপনি কিভাবে বোঝেন? আপনার মানুষের অভিজ্ঞতা, শুধু আপনার না, মানুষের অভিজ্ঞতা থেকে। হয়তো আপনার বাবা দাদা কেউ একজন দেখেছেন, তিনি হয়তো আপনাকে বলেছেন, বা সমাজে এই কথাটা প্রচলিত যে মাটির তৈরি হাড়ি এইভাবেই বানায়, আপনি ছোটবেলা কারো থেকে গল্পটা শুনেছেন, এইভাবেই আপনার জানা হয়েছে। এছাড়া তো আপনি আর কোনো মানে জন্ম থেকেই তো আপনি জানতেন না যে মাটির হাড়ি যে কেউ না কেউ বানায়, এটা কি আপনি জন্ম থেকে জানতেন ভাই? না, যখন মানুষের বুঝ শক্তি হবে তখন থেকেই তো মানুষ এটা বুঝে নিবে। এরপরে প্রশ্ন হবে, একটা ছোট বাচ্চা যখন থাকে, সে যখন একটা মানে বাহ্যিক এই প্রকৃতিতে যা কিছু আছে তার মনে অনেক কিউরিওসিটি থাকে, সে জানার চেষ্টা করে এটা কি এটা কি এটা কি এটা কেন হলো কিভাবে হলো, তাই না? তো হ্যাঁ, এভাবেই যে সেটাই আমাদের মানে সেটাই যে সিস্টেমেটিক্যালি মানে আমরা বুঝি যে একটা কাঠের চেয়ারও যদি আমি দেখি যে এটা একটা গাছ ছিল, এর উপাদান থেকে এটাকে মানে এটাকে কাঠ বানানো হয়েছে, সেটাকে সুন্দর করে সাইজ করে আজকে একটা চেয়ার হয়েছে। তো এর পিছনে একজনের শ্রম আছে, একজনের সাধনা আছে, বিদায় আজকে একটা চেয়ার হয়েছে, যে চেয়ারটা আমরা বসি, আমরা ব্যবহার করি। অর্থাৎ হ্যাঁ, তার পিছনে একজন কারিগর, এটাই একজন আমি আপনার কাছ কারিগর। থেকে জানতে চাচ্ছিলাম। জি। এটাই আমি আপনার কাছ জি। থেকে জানতে চাচ্ছিলাম যে জি। আপনি হয়তো দেখেন নাই, কিন্তু অন্য কেউ, মানে মানুষ, অন্য কোনো মানুষ এই জিনিসটা তার অভিজ্ঞতার মধ্যে দেখেছে, সেই অভিজ্ঞতাটা তিনি আপনার দিকে, আপনার কাছে ট্রান্সফার করেছেন, কোনো না কোনো মাধ্যমে ট্রান্সফার করেছেন, সেই জ্ঞানটা কোনো না কোনো মাধ্যমে ট্রান্সফার করেছেন, দেখেই আপনি জানেন যে এই কাঠের চেয়ারটা কেউ না কেউ বানিয়েছে। এই ইনফরমেশনটা ছাড়া আপনার পক্ষে তো জানা সম্ভব ছিল না। যদি আপনার কাছে এই ইনফরমেশন গুলো দেওয়া না হতো, তাহলে তো আপনার পক্ষে জানা সম্ভব ছিল না যে এইটা কেউ না কেউ বানিয়েছে, তাই না? এখন তো মানে আমরা বাস্তবতায় তো দেখতেছি
বড় হলে, যে প্র্যাকটিক্যালিও তো দেখি যে হ্যাঁ চেয়ারটা এভাবেই তৈরি হচ্ছে। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা আমি বুঝতে পেরেছি তো ভাই, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই জিনিসটা জানেন, আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে এই জিনিসটা জানেন, তাই তো? হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা থেকে জানি, বর্তমানে দেখছি আচ্ছা, যে হ্যাঁ এই তো, ভেরি গুড ভেরি গুড। এখন আমরা যদি দেখি যে একটা ধরেন নদীতে একটা নৌকা দেখি, তাহলে আমরা অটোমেটিক বুঝে ফেলবো যে এই নৌকাটা কেউ বানিয়েছে, তাই তো ভাই নাকি? জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, নদীতে যে পানিটা দেখি, পানিটা দেখার পরেও কি আমরা এই জিনিসটা ভাববো যে পানিটা কে বানিয়েছে? যদি ভাবি যে পানিটাও কেউ বানিয়েছে, তাহলে কেন ভাববো? কারণ এর তো কোনো অভিজ্ঞতা আমাদের কাছে নাই, কোনো মানুষের কাছে কোনো অভিজ্ঞতা নাই যে পানিটা কেউ বসে বসে একটা ফ্যাক্টরিতে বা কেউ না কেউ বসে বসে বানাচ্ছে। এই ধরনের কোনো অভিজ্ঞতা কোনো মানুষের কাছে কখনো নাই যে কেউ পানি বানাচ্ছে বা কেউ পাহাড় বানাচ্ছে বা কেউ নদী বানাচ্ছে বা কেউ সমুদ্র বানাচ্ছে বা কেউ ধরেন গাছ বানাচ্ছে, এরকম কোনো, বা সূর্য বানাচ্ছে, চাঁদ বানাচ্ছে, এরকম কোনো অভিজ্ঞতা মানুষের মধ্যে নাই, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে আপনি যদি বলেন যে এইগুলাও কেউ না কেউ বানিয়েছে, আপনি আপনার আশেপাশে চেয়ার দেখছেন, টুল দেখছেন, ল্যাপটপ দেখছেন, মোবাইল ফোন দেখছেন, চশমা দেখছেন, অনেক কিছু দেখছেন আশেপাশে, এইগুলা দেখে যদি আপনি এই সিদ্ধান্তে চলে আসেন যে এইগুলা যেহেতু কেউ বানিয়েছে, সুতরাং নদীটাও কেউ না কেউ বানিয়েছে, সমুদ্রটাও কেউ না কেউ বানিয়েছে, পানিটাও কেউ না কেউ বানিয়েছে, এই সিদ্ধান্তে তো আসা যায় না। কারণ আপনি কাঠের তৈরি চেয়ার বানিয়েছেন, দেখেছেন, সেটা দেখে আপনি আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি বলতে পারেন যে এটা কেউ না কেউ বানিয়েছে। একইভাবে ল্যাপটপটা আমাকে যদি একটা নতুন কেউ ল্যাপটপ দেয়, সেটা দেখে আমি বুঝে ফেলবো যে এটা কেউ না কেউ বানিয়েছে, কারণ এটার পূর্ব অভিজ্ঞতা আছে এবং জিনিসগুলোর সিমিলারিটি আছে। কিন্তু নদী দেখে নদীকে কেউ বানিয়েছে এরকম কোনো পূর্ব অভিজ্ঞতা কোনো মানুষের মধ্যে নাই। সুতরাং আপনি ওই যুক্তিটা যে আপনার চেয়ারটাই কেউ না কেউ বানিয়েছে, এই যুক্তিটা আপনি এই ক্ষেত্রে তো ব্যবহার করতে পারেন না। ব্যবহার করতে হলে আপনাকে আগে একটা জিনিস দেখাতে হবে যে পানিও কেউ না কেউ বানায়, পাহাড়ও কেউ না কেউ বানায়। এটা দেখানোর পরে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, পানিও পাহাড়ও কেউ না কেউ বানায়। কিন্তু সেটা দেখানোর আগ পর্যন্ত তো আমাদের কাছে কোনো অভিজ্ঞতা নাই যে পাহাড় কেউ না কেউ বানাচ্ছে। তাহলে পাহাড় যে কারো না কারো বানাতে হবে, এই জিনিসটা আপনি জানবেন কোথা থেকে? তাহলে আমার প্রশ্ন যদি এভাবে হয় যে তাহলে এগুলি কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? এমনি এমনি সৃষ্টি হয়েছে কেউ কখনো বলে নাই যে এমনি এমনি সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা জিনিস ঘটার পেছনে কিছু কার্যকারণ থাকে। যেমন ধরেন একটা নদী কিভাবে তৈরি হয়, নদী হয় হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে যখন বরফ থাকে, সেই বরফগুলো যখন গলতে থাকে, গ্রীষ্মে যখন গলতে থাকে, বর্ষার সময় সেখানে মানে হয় স্রোত নামে, সেই বরফগুলা থেকে স্রোত নামে, এবং সেই স্রোতগুলা পানির একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে প্রবাহিত হওয়া, এবং সেটা নিচের দিকে প্রবাহিত হতে চেষ্টা করে। হিমালয় পর্বতের যে নদীগুলো ছিল সেগুলো তো আগে থেকে এরকম ছিল না, মানে কয়েক হাজার বছর আগে বা কয়েক লক্ষ বছর আগে তো এরকম ছিল না। সেই সময় পাহাড়ে পানি তৈরি হতো, সেই বরফগুলা থেকে পানি গলতো এবং প্রচুর পরিমাণে পানি পাহাড়ের ভেতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হতো। সেই পানিগুলা নিচের দিকে নামার একটা ওয়ে খুঁজতো সবসময়, কারণ পানির বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে দক্ষিণ দিকে প্রবাহিত হওয়া। তখন পানি যে কাজটা করতো যে নিচের দিকে নামতে চেষ্টা করতো, এবং এর কারণে নদী নালার সৃষ্টি হয়েছে। এই নদী নালা তো একদিনে সৃষ্টি হয়নি, হয়তো মানে প্রাচীন কালে হয়তো ছোট একটা নদী ছিল, সেই নদীটা আস্তে আস্তে যখন স্রোত নেমেছে, সেই স্রোতে যখন দুই পাশের মাটি যখন ভেঙে গেছে, ভাঙতে 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 নদীটা আস্তে আস্তে তার একটু ব্রেক করবো ভাই, ভাই একটু ব্রেক করি এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা, এই যে বললেন পানির একটি বৈশিষ্ট্য হলো সে নিচের দিকে ধাবিত হবে, এই যে বৈশিষ্ট্য পানির, এটা এই বৈশিষ্ট্যটা আসলে এটা কি, এটা আমরা কিভাবে জানবো যে পানির বৈশিষ্ট্যটা নিচের দিকে ধাবিত হবে? এটা আমরা আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে জেনেছি, এবং এটা কেন হচ্ছে সেটাও আমরা বিজ্ঞান থেকে জেনেছি, গ্রাভিটেশনাল ফোর্সের কারণে। গ্রাভিটেশনাল ফোর্স হচ্ছে যেটা নিচের দিকে, প্রত্যেকটা জিনিসকে নিজের দিকে টানে। উঁচু স্থানে যে জিনিসগুলো থাকে, উঁচু স্থানে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো সবসময় নিচের দিকে যাওয়ার চেষ্টা করে। কারণ এটা আমরা কবে জানতে পারলাম ভাই? এটা এটা আমরা কত আগে জানতে পারছি? না, এটা তো আমরা জানি অনেক আগে থেকে, আমরা দেখে এসেছি অনেক আগে থেকে যে একটা গাছের থেকে আপেল নিচের দিকেই পড়ে, এটা আমরা হাজার হাজার বছর আগে থেকে দেখে এসেছি। কিন্তু হ্যাঁ, বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এই জিনিসটাকে মানে থিওরি আকারে থিওরি আকারে আমাদের কাছে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু জিনিসটা আগে থেকে জানতাম, আমরা কিন্তু এমন না যে আগে আমরা ভাবতাম গাছ মানে আপেল আকাশে উড়ে যায়, এটা কিন্তু আমরা ভাবতাম না। আমরা দেখতাম যে হ্যাঁ নিচে পড়ে, কেন পরে এটা বুঝতে পারতাম না। কিন্তু নিউটন ওই ফোর্সটার, গ্র্যাভিটেশনাল ফোর্সটার কথা বলেছেন, যে গ্র্যাভিটেশনাল ফোর্সটার কারণে এটা নিচের দিকে পড়ে, এবং তিনি এটার কারণটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কোনো ঈশ্বর ছাড়া, কোনো দেবদেবী মানে অলৌকিক সত্তা ছাড়া। তিনি বৈজ্ঞানিক ভাবে এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
এখন আমি আপনাকে যেটা বলছিলাম যে এমনি এমনি হয়েছে কিনা, এমনি এমনি কিছুই হয়েছে না, আমার প্রশ্ন রয়ে গেছে ভাই, আমার আচ্ছা প্রশ্ন রয়ে গেছে। প্রশ্ন করেন আমার আগের জিনিসটা একটু উত্তরটা শেষ করে নিই, তারপর না, আপনি বৈশিষ্ট্যটা একটু বলি যে একটু এই জিনিসটা আমি একটু শেষ করে নিই যে জি এমনি জি এমনি হয় জি কিনা, এমনি এমনি হয় জি কিনা সেই জিনিসটা একটু জি শেষ করে নিই। এমনি জি এমনি হয়েছে এটা পৃথিবীর কোথাও কেউ কখনো দাবি করে নাই যে সবকিছু এমনি এমনি হয়েছে, অমুকটা এমনি এমনি হয়েছে। এই যে সমুদ্র আপনি দেখতে পাচ্ছেন, এই যে হিমালয় পর্বত দেখতে পাচ্ছেন, কোনো কিছু এমনি এমনি হয়নি, তার পিছনে কার্যকারণ ছিল। পৃথিবীতে যে আমরা অক্সিজেন এখন নিচ্ছি বা পানি যে আছে, সেই পানি কিভাবে তৈরি হলো সেটারও কিছু কার্যকারণ বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, যে এগুলোর উৎপত্তি কিভাবে ঘটলো, পৃথিবী আগে কিরকম ছিল। পৃথিবী আগে ছিল খুবই গরম একটা মানে পিণ্ড, মানে জ্বলন্ত একটা গরম পিণ্ড, সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়েছে এবং তাপ ছেড়ে দিয়েছে। ছেড়ে দিতে দিতে উপরিতলটা ঠান্ডা হয়ে গেছে, ভিতরে এখনো গরম আছে এবং ভিতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো থেকে নানা পদার্থ তৈরি হয়েছে। এইগুলা যদি আপনি প্রত্যেকটা জিনিস কেন কিভাবে হয়েছে সেই জিনিসটা জানতে চান, তাহলে আপনি বিজ্ঞানের বই পড়তে পারেন। বৈজ্ঞানিক গবেষণাতে আমরা প্রত্যেকটা জিনিস কেন হচ্ছে, কেন ঘটছে এই জিনিসটা, বৃষ্টি কেন পড়ছে, বজ্রপাত কেন হচ্ছে, বা নদী নালা কিভাবে সৃষ্টি হচ্ছে, সমুদ্র কেন সৃষ্টি হচ্ছে, সমুদ্রের পানি কেন লবণাক্ত, এই সমস্ত কিছুর উত্তর আমরা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বের করতে পারি। এখন আমরা কখনো দাবি করি নাই যে কোনো কিছু এমনি এমনি হয়েছে, এমনি এমনি কখনো কিছু হয় না, আমরা দেখিও নাই হয়েছে কিনা। অন্তত আমাদের এই লোকাল ইউনিভার্সে কখনো কোনো কিছু এমনি এমনি হয় না। আমরা প্রত্যেকটা জিনিসের কার্যকারণটা দেখি যে এটার পেছনে কার্যকারণ কি, সেই কার্যকারণটা আমরা বের করার চেষ্টা করি। সেটা বের করার একটা পদ্ধতি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে রিলায়েবল পদ্ধতিটা হচ্ছে বিজ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা। এইটার মাধ্যমে আমরা সেটার কার্যকারণ, এটা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, সেই জিনিসটা আমরা বের করতে পারি। এবার আপনি বলেন। এই যে বললেন একটি পিণ্ড ছিল, পিণ্ডটি ঘুরতে 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 ওইটা ঠান্ডা হয়েছে, তাহলে আমি যদি প্রশ্ন করি যে এটা কি এমনি এমনি ঘুরছে? এমনি এমনি কেন করবে, সেটারও তো উত্তর অবশ্যই আছে ভাই। এইটা কি ব্যাখ্যা আছে ভাই? এটা অবশ্যই ভাই, এটারও ব্যাখ্যা আছে। মহাবিশ্বের যে প্রত্যেকটা বস্তু যেগুলো আছে সেগুলা ঘূর্ণায়মান, সেগুলা কেন ঘূর্ণায়মান সেটা নির্ভর করে মহাকর্ষ বলের উপরে। মহাকর্ষ বলের কারণে সেই জিনিসগুলো ঘুরতে থাকে, এবং এই প্রত্যেকটা জিনিস কেন ঘুরছে, এবং একটা কিছু কিছু উপগ্রহ আছে উল্টা দিকে ঘুরছে, যেমন সম্ভবত শনি গ্রহের একটা উপগ্রহ আছে টাইটান, সেইটা ঘুরছে উল্টা দিকে, বাদ বাকি সমস্ত গ্রহ উপগ্রহ ঘুরছে একদিকে। এই যে ওইটা আবার কেন উল্টা দিকে ঘুরছে, বাদ বাকি গুলা কেন এইভাবে ঘুরছে, কেন আবার নিজ অক্ষের উপরে ঘুরছে, কেন সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমরা বিজ্ঞান থেকে জানতে পারি। আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে যে কোনো বিজ্ঞানের বই থেকে জেনে নিতে পারেন ভাই। আমিও আপনাকে ব্যাখ্যা করতে পারি প্রত্যেকটা জিনিস, কিন্তু তার জন্য তো অনেক সময় লাগবে, কারণ হচ্ছে গিয়ে এত দীর্ঘ সময় আসলে আপনাকে একটা প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোটা তো কঠিন। এই কারণে আপনি যদি একটু বই পড়ে এই জিনিসগুলো জানতে পারেন, অথবা আপনি যদি ইউটিউবে ভিডিওগুলো দেখেন, বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থার বিভিন্ন ভিডিও আছে, ভিডিও টিউটোরিয়াল আছে বা ভিডিও আছে কিভাবে কি হয় সেগুলো ব্যাখ্যা করে, সেগুলো দেখে নিলে আমার জন্য সুবিধা হয়, যে আমার এত বড় জিনিস ব্যাখ্যা করতে হয় না। কিন্তু আপনি যদি তারপরেও জানতে চান তাহলে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু সময় লাগবে অনেক ভাই। কি বলেন? আচ্ছা, আমি ফিরে যাই তাহলে এখান থেকে। ওই যে আপনি বলছিলেন যে পানির বৈশিষ্ট্য হলো উপর থেকে নিচের দিকে ধাবিত হবে, এটা আপনি বলছিলেন তাই না? হ্যাঁ, যেহেতু এটা একটা আচ্ছা। লিকুইড যে কোনো জি লিকুইডের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি বাসাতে রেখেও দেখতে পারেন, একটা জি হেলানো একটা তলে, মানে যে তলটা হেলানো, সেই তলে জি যদি আপনি উপরের দিকে যদি একটা লিকুইড পদার্থ রাখেন, দেখবেন আস্তে আস্তে সেটা নিচের দিকে নামা শুরু করবে। এটা আপনি যে কোনো পরীক্ষার মাধ্যমে দেখতে পারেন। আচ্ছা, নামলো। এখন পানির বৈশিষ্ট্য হলো যে সে মানে নিচু দিকেই সে ধাবিত হবে, এটা পানির একটি বৈশিষ্ট্য। কিন্তু এইটা আমরা পরীক্ষার মাধ্যমে জানলাম এবং ধরে নিলাম যে এটা 200 বছর বা 2000 বছর আগে থেকে আমরা এটা জানতে পেরেছি, কিভাবে? পূর্ব অভিজ্ঞতার আলোকে, তাই না বিষয়টা? হ্যাঁ, আগে থেকে তো আমরা এই জিনিসটা দেখে এসেছি, ছোটবেলা থেকে আমরা মানব জাতি ওই শত শত চেয়ারের হাজার হাজার গল্পের বছর ধরে মতোই, দেখে তাই না? এসেছি। হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা চেয়ারের থেকে গল্পের দেখে এসেছি। মতোই। পরবর্তীতে বিজ্ঞানী নিউটন এই জিনিসটার একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এবং ব্যাখ্যাটা এখন পর্যন্ত ভ্যালিড আছে। মানে বলছি, আমি বলতে চাচ্ছি আপনি আমাকে চেয়ারের উদাহরণটা, আমি যেভাবে চেয়ারটা বলেছিলাম যে চেয়ারটা আমার আপনি বলছিলেন পূর্ব অভিজ্ঞতা এবং দেখা, এই দুইটার সমন্বয়ে আমরা বুঝতে পেরেছি। এটাও কি তাই না যে পানির বৈশিষ্ট্য যে নিম্ন দিকে ধাবিত হওয়া? হ্যাঁ হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা থেকে তো অবশ্যই, সেটা তো আমি বললামই ভাই, যে এটা আমরা পূর্ব জি অভিজ্ঞতার মাধ্যমে জানি। তারপরেও আমরা সেই জিনিসটা নিয়ে পূর্ব অভিজ্ঞতা নিয়েই যে আমরা বসে থাকি তাও না, সেই জিনিসটা কেন ঘটে সেই জিনিসটা আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখি, যে দেখি যে এটার ব্যাখ্যাটা কি হতে পারে, এটার কারণটা কি হতে পারে, এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটার কারণটা কি করতে পারে, সেটার জন্য বৈজ্ঞানিক থিওরি দেওয়া হয়। জি। এখন বৈজ্ঞানিক থিওরি তাহলে কি সব যে যাবৎকাল, মনে করেন যদি আমি বলি যে আহ সূর্য থেকে পৃথিবীতে কিভাবে আলো আসে, এই টপিকসটা যদি বলি, তাহলে এখানে আমরা দেখছি যে ইতিপূর্বে
মেবি 4 রকমের তথ্য আমাদের কাছে আছে। যে কেউ বলছেন যে আলোটা বিচ্ছুরণ গতিতে আসে, আর একজন বলছে যে না ঝাঁটার মতো হয়ে ওই রকমের আকৃতিতে আসে। এই যে 4জন সম্ভবত বিজ্ঞানী 4টা থিম দিয়েছিলেন। তো প্রথম যে বিজ্ঞানী থিমটা দিয়েছিলেন তার উপর তো বেশ কিছু বছর যাবৎকাল আমরা চললাম, বুঝলাম, বিশ্বাস করলাম, কিন্তু তথ্যটা ভুল ছিল। অবশেষে ম্যাক্স প্লাঙ্ক মেবি যে উনি এসে যে তথ্য দিলেন এখন পর্যন্ত সেই তথ্যে আমরা চলতেছি। বিষয়টা কি এরকম? বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে বিজ্ঞানের যে কোনো তথ্য নির্ভর করছে ইনফরমেশনের উপরে। জি। মানে বিজ্ঞান কোনো ভবিষ্যৎ বক্তা না, বা কোনো একটা মানে আজগুবি কথা সে বলে দেয়। মানে তার মাথায় আসলো একদিন ঘুমাইতে ঘুমাইতে তার মাথায় আসলো কথাটা, সে এসে সকালবেলা গিয়ে সবাই সব বিজ্ঞানীরা বললো এই দেখো আজকে থেকে কিন্তু এটা, হ্যাঁ তোমরা কিন্তু এটা মাইনো। ব্যাপারটা এরকম না ভাই। হ্যাঁ, ব্যাপারটা হুম। হচ্ছে যে আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে সেটার উপরে ভিত্তি করে আমরা ডিসিশনে পৌঁছাই। ঠিক আছে, হুম। আমাদের কাছে আগে এক সময় ইনফরমেশনের অভাব ছিল, সেই ইনফরমেশনের অভাবের কারণে আমরা মনে করতাম পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র। ঠিক আছে, বিজ্ঞানীরা এটা মনে করতেন, অনেক বিজ্ঞানীও আছেন, অনেক প্রচন্ড জ্ঞানী ব্যক্তিও আছেন, তারাও মনে করতেন যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র। কারণ তাদের কাছে সেই ইনফরমেশন ছিল না, সেই ক্যালকুলেশন গুলা ছিল না। যে ক্যালকুলেশন গুলা মনে করেন যে পৃথিবী মানে মনে করেন যে হ্যালির ধূমকেতু 74 বছর পর 76 বছর পর পর আসে। হ্যাঁ, সেই হ্যালির ধূমকেতু থেকে একটা ক্যালকুলেশন করা যায় পৃথিবীর মানে পৃথিবী কি বৃত্তাকার পথে ঘুরছে নাকি উপবৃত্তাকার পথে ঘুরছে, এটার একটা ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, এখন ধরেন এই হ্যালির ধূমকেতুটা কি, হ্যালির ধূমকেতুটা কত বছর পর পর আসে, এই জিনিসটা আগে মানুষ জানতো না। আগে মানুষের কাছে এটার ইনফরমেশনের অভাব ছিল। ইনফরমেশনের অভাবের কারণে তারা তাদের কাছে যতটুকু ইনফরমেশন ছিল ততটুকু ইনফরমেশনের উপর ভিত্তি করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। পরবর্তীতে আরো বেটার ইনফরমেশন যখন পাওয়া গেছে, আরো বেটার ক্যালকুলেশন যখন পাওয়া গেছে, তখন আরেকটু ভালো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পেরেছি। এখনো যে সবকিছু শেষ হয়ে গেছে তাও না, বিজ্ঞান কখনো দাবি করে না যে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, জানা সব শেষ হয়ে গেছে, এটাই ফাইনাল কথা। এটা কখনো বিজ্ঞান দাবি করে না। বরঞ্চ বিজ্ঞান দাবি করে আপনি যদি চান তাহলে আপনি যে কোনো বৈজ্ঞানিক তত্ত্বের বা বৈজ্ঞানিক থিওরির কঠিন কঠোর সমালোচনা করতে পারেন আপনার কাছে যে ইনফরমেশন আছে সেগুলা দিয়ে। কিন্তু শর্ত হচ্ছে যে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ভ্যালিড হতে হবে। এক্সপেরিমেন্ট করে যেন আমরা দেখতে পারি যে এগুলা ভ্যালিড। যদি আমরা এইভাবে পরীক্ষা করে আপনার কথাটা যদি সত্য হয়, যদি আপনি মনে করেন নিউটনের তত্ত্বকে আপনি ভুল প্রমাণ করতে বসবেন, একদিন আপনি বসছেন যে নিউটনের গ্রাভিটেশনাল থিওরিকে আমি উড়াই দিব আজকে, আপনি ওয়েলকাম, আপনাকে বিজ্ঞান স্বাগত জানাবে এবং বলবে যে আসুন আপনি আপনার কাছে যে ইনফরমেশন গুলো আছে, আপনার কাছে যে এক্সপেরিমেন্ট গুলো আছে সেগুলা দিয়ে আপনি এটা ভুল প্রমাণ করে দেন, কোনো সমস্যা নেই। উপরন্তু আপনাকে, যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হবে, আপনাকে বিজ্ঞানী মহল আপনাকে নিয়ে মাথায় নিয়ে নাচানাচি শুরু করবে। আমি এই কথাগুলো কেন বলছি কারণ বিজ্ঞানের শেষ কথা বলে কিছু নাই। তার মানে এটা না যে মানে আপনি মানে হঠাৎ করে একটা আজগুবি টাইপের লোক গাঁজা টাজা খেয়ে একটা আজগুবি কথা বললো সেটাই বিজ্ঞান হয়ে যাবে, সেটা না। বিজ্ঞান নির্ভর করে তথ্য প্রমাণের উপরে। আপনি তথ্য প্রমাণ যুক্তি দিয়ে যখন এস্টাবলিশ করতে পারবেন তখন আপনার কথাটাই সঠিক হবে, বিজ্ঞানীরা সবাই আপনার কথা মেনে নেবে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সেটাকে প্রমাণ করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনার কথাটা একটা মানে মানে হাস্যকর কথা বলে গণ্য হবে। তারা এটাকে আসলে কোনো গুরুত্বই দিবে না। হ্যাঁ, এবার বলেন। টাকলু ভাই আপনি মিউট করে রেখেছেন নিজেকে। এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন। আচ্ছা, বলছি আপনি এই মানে টপিকস এর উপরে কি আমরা তাহলে এটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে মানে এখন যে তথ্যের উপরে আছি, ধরে নিলাম সেই আবার আমি ওই আলোর দিকেই ফিরে যাচ্ছি, যে আলোটা ম্যাক্স প্লাঙ্কের থিওরির উপরে আছি, যে যদি এর থেকে বেটার কোনো ইনফরমেশন, বেটার কোনো উপাদান উপকরণ আমাদের সামনে থাকে এবং সেটা যদি প্রুভ করা যায়, বৈজ্ঞানিক থিওরিতে প্রুভ করা যায়, তাহলে ওনার তথ্যটা ভুল হয়ে যাবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা রাখে। বিষয়টা কি রকমের? সাধারণত এই জিনিসগুলোকে আমরা ভুল বলি না, এই জিনিসগুলোকে আমরা বলি যে আপডেট হওয়া, জিনিসটার ইয়া হওয়া। যেমন ধরেন আপনি যখন যে কোনো একটা জিনিস, যে কোনো একটা সামাজিক বিজ্ঞান তত্ত্ব বা ধরেন বৈজ্ঞানিক তত্ত্বকে আপনি ধীরে ধীরে ক্রমশ আপডেট করেন, জিনিসগুলোকে আপডেট করেন, আপগ্রেড করেন। আমরা সাধারণত এই জিনিসগুলোকে ভুল বলি না। যে আগের যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো তৎকালীন সময়ের সাপেক্ষে সঠিক ছিল, কিন্তু তার থেকে এখন আপগ্রেড হয়ে গেছে, এখন আমাদের কাছে পরিবর্তিত নতুন তথ্য আছে। তো আপনি যদি, কিন্তু সেটার জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে সেটাকে প্রুফ করতে হবে। প্রুফ না করলে মনে করেন যে কেউ কিন্তু আজকে এসে বলতে পারে ভাই কালকে যদি আবার আবিষ্কার হয় যে পৃথিবী সমতল এবং পৃথিবী মানে মহাবিশ্বের কেন্দ্র, তাইলে কি হইব? এটা কিন্তু এটা কিন্তু মানে হাস্যকর কথা হবে। মানে বিজ্ঞান পরিবর্তিত হয়, অবশ্যই বিজ্ঞানের নতুন তথ্যের কারণে পরিবর্তিত হতে পারে, কিন্তু তার মানে এটা না আপনি
যে কোনো মানে আজগুবি কথা এসে বলে দিবেন যে এটা কালকে যদি আবিষ্কার হয় এটা, তাহলে কি হইব ভাই? তাহলে তো আজকে চলেন আজকে থেকে এটাই আমরা বিশ্বাস করি, এটা হবে আবার বোকার মতো কথা। জি। আচ্ছা, তাহলে মানে অনেক সময় কথা বললাম, আরেকটু কথা মানে যেটা থেকে শুরু করেছিলাম যে সৃষ্টি, তাই না? এখন আমরা মানুষ তো, এই আমি যদি বলি যে চেয়ারের ক্রিয়েটর ছিল, তো ওই থেকেই আমরা চলে গেছিলাম সেই পানির বৈশিষ্ট্যে, অনেক কথাই অনেক দিকে মানে ডাইভার্ট হলো। তো এখন যদি আমি বলি যে আমি একজন মানুষ, আমি সৃষ্টি, তাহলে আমার একজন সৃষ্টিকর্তা আছে। এই যে একটি মানে কথা আমাদের সমাজে, এটা 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 যে আমাদের, আপনি ভাই বলছেন, একটু, ভাই আস্তে প্লিজ আস্তে আস্তে প্লিজ আস্তে, প্লিজ না 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 প্লিজ, না, ভাই এখানে এখানে প্লিজ অবজেকশন প্লিজ আছে, আমাকে এখানে একটু বলতে অবজেকশন দিন। আছে। না না, এখানে অবজেকশন আছে তো ভাই, এখানে অবজেকশনটা আমাকে তো তো একটু শুনেন। বলতে দেন, এরপরে আপনি অবজেকশন বলেন, আমাকে একটু না না, বলতে এই দেন। পয়েন্টটাতেই অবজেকশন আছে তো। আপনি এক বেড়ে গেলে, সামনে বেড়ে গেলে তো আপনি তো আরেকটা দিকে চলে যাবেন। আপনার তো এই পয়েন্টে অবজেকশন আছে। আপনি যে মানুষ, আপনি যে সৃষ্টি, এটা আপনি কোথা থেকে জেনেছেন? হ্যাঁ, তাহলে আমি সৃষ্টি না, তাহলে আমি কি? মানে আপনি কি সেটা পরের কথা ভাই, আপনি আগে একটা দাবি করেছেন। মনে হুম। মনে করেন আপনি, আমি বলছি আমি আপনাকে সৃষ্টি, ভাই, এটা 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 ওই পূর্ব ভাই ভাই কথাটা, অভিজ্ঞতা। ভাই কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। জি। ধরেন আমি দাবি করলাম যে আমি বাজার থেকে কলা কিনে আনছি, ঠিক আছে? এখন আপনি জি। বললেন, ও আচ্ছা কলা কিনে আনছেন, ঠিক আছে, কলা কই দেখান তো দেখি। তখন আমি বললাম, হ্যাঁ আপনি মানে ফাইজলামি করেন আমার সাথে, তাহলে আমি বাজার থেকে কি কিনে আনছি, আপনি বলেন কি কিনে আনছি, বলেন আপনি। আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন ভাই। এটা তো কোনো প্রশ্ন হইল না যে আমি বাজার থেকে কি কিনে আনছি, তাইলে আমি কি কিনে আনছি। যদি আমি কলা না কিনে আনি, তাহলে আমি বাজার থেকে কি কিনে আনছি, এটা তো কোনো প্রশ্ন হইল না ভাই। আমি যদি দাবি করি যে আমি কলা কিনে আনছি, তাহলে তো আমার আপনাকে দেখাইতে হবে যে এই যে দেখেন আমি কলা কিনে আনছি, এই যে দেখেন কলা আমার হাতে, তাই না? হুম হুম আপনি যদি দাবি করেন যে মানুষ সৃষ্টি, তাহলে তো ভাই আপনার সেই দাবির সপক্ষে প্রমাণ দিতে হবে বা যুক্তি দিতে হবে। আপনি তো আমাকে জিজ্ঞেস করতে পারেন না ভাই তাইলে আমি কি, তাইলে আমি কি, তাইলে আমি কি, তাইলে আমি কি, তাইলে হ্যাঁ আপনি কি, হ্যাঁ এটা তো হয়তো আমি জানি না আপনি কি, বা জানি হয়তো আপনি কি, কিন্তু আপনি যেহেতু দাবি করেছেন আপনি সৃষ্টি, হুম যেহেতু এটা আপনার একটা দাবি, সেই আপনার দাবির সপক্ষে তো আপনি যুক্তি প্রমাণ দিবেন। আপনি তো আমাকে উল্টা প্রশ্ন করবেন না তাইলে আমি কি, এটা তো আপনি প্রশ্ন করতে পারেন না। এটা তো একটা লজিক্যাল ফ্যালাসি হয়, আপনি একটা কুযুক্তি করছেন যে আমাকে উল্টা জিজ্ঞেস করতেছেন। যেমন ধরেন এই যে আমি একটা উদাহরণ দিলাম, আমি কলা না কিনে আনলে কি কিনে আনছি, এটা আমি কেমনে বলবো ভাই আপনি কি কিনে আনছেন? আমার পক্ষে তো বলা সম্ভব না আপনি বাজার থেকে কি কিনে আনছেন। আপনি দাবি করতেছেন কলা কিনে আনছেন, কলা দেখান আমারে, ঠিক আছে? একইভাবে আপনি দাবি করতেছেন আপনি হচ্ছেন একজন সৃষ্টি, আপনি আমাকে প্রমাণ দেখান। আমি তো আপনাকে সৃষ্টি হইতে দেখি নাই, ইনফ্যাক্ট আমি কোনো মানুষকে সৃষ্টি হইতে দেখি নাই। আমি মানুষকে মায়ের পেটে জন্মাইতে দেখছি। মায়ের পেটে যে দুইজন নারী পুরুষ সঙ্গম করে, সঙ্গম করার পরে তাদের পেটে মেয়েটার পেটে একটু আস্তে আস্তে বড় হইতে থাকে। তারপর 9 মাস, 9.5 মাস পরে বা 8 মাস পরে তার পেট থেকে একটা বাচ্চা বের হয়। আমি সারা জীবন এই জিনিস দেখে আসতেছি। আপনি বলতেছেন সৃষ্টি, ভাই আমি তো কখনো দেখিনি এই জিনিসটা। আপনি কখনো দেখছেন এই জিনিসটা, বলেন তো? আচ্ছা, মানুষ সৃষ্টি আপনি বলেছেন যে পূর্ব অভিজ্ঞতা এবং মানুষ থেকে শোনা। তো আমার পূর্ব অভিজ্ঞতা এবং মানুষ থেকে শোনা যে মানুষ সৃষ্টি, না না, পূর্ব নাম্বার ওয়ান। অভিজ্ঞতাটা নাম্বার কোথায়? টু, পূর্ব অভিজ্ঞতাটা আমাকে একটু এক্সপ্লেইন জি। করেন। আপনি কোন অভিজ্ঞতা থেকে দেখছেন যে একজন মানুষ সৃষ্টি হয়েছে? আমি আমার অভিজ্ঞতার কথা বলছি আপনাকে। আমি আমার সারা জীবনের অভিজ্ঞতাতে দেখছি মায়ের পেটে বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। আপনি দেখছেন যে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে যে মানুষ সৃষ্টি, তার মানে আপনি কোথাও না কোথাও মানুষকে সৃষ্টি হইতে দেখছেন। এটা কোথায় দেখছেন ভাই? মায়ের উদরে, মায়ের পেটে। মায়ের পেটে তো সৃষ্টি হয় না, মায়ের পেটে তো জন্ম হয়। আচ্ছা, আপনি ভাই সেকেন্ড আরেকটা কোশ্চেন। আপনি না না, আপনি কখনো সৃষ্টি হইতে দেখছেন কোন মানুষকে? এই প্রশ্নটার উত্তরটা আগে দিয়ে নেন। আমি মায়ের পেটে বাচ্চা জন্ম হইতে দেখছি। মায়ের পেটে বাচ্চা ধীরে ধীরে বৃদ্ধি পায়, প্রথমে উদ্ভব ঘটে, একটা মানে ভ্রূণের উদ্ভব ঘটে, সেটা আস্তে আস্তে ডেভেলপ করে, আস্তে আস্তে কোষ বিভাজন হয়, বড় হইতে থাকে। এই জিনিসগুলো পুরোপুরি সমস্ত কিছু এখন আমরা কম্পিউটার দিয়ে দেখতে পারি যে মায়ের পেটে কিভাবে বাচ্চাটা আস্তে আস্তে হচ্ছে, ডেভেলপ করতেছে। পুরো জিনিসটা প্রথমে পুরুষের শুক্রাণুর ভিতরে একটা শুক্রাণু গিয়ে মহিলাটার ডিম্বাশয়ে গিয়ে ঢোকে। তারপর সেটা আস্তে আস্তে ডেভেলপ করে, ডেভেলপ করতে করতে সেটা আস্তে আস্তে বড় হয়, কোষ বিভাজিত হয়, কোষ বিভাজিত হইতে হইতে বড় হয়। তারপরে সেই জিনিসটা বড় হয়, তখন 9 মাস পরে সেই বাচ্চাটা মায়ের পেটের থেকে বের হয়। এই জিনিসটা হচ্ছে জন্ম প্রক্রিয়া। আমি এখন পর্যন্ত কখনো কোনো মানুষকে সৃষ্টি হইতে দেখিনি। সৃষ্টি মানে কি? সৃষ্টি মানে হচ্ছে শূন্য থেকে কোনো কিছুর উদ্ভব ঘটানোকেই সৃষ্টি বলা হয়। কিন্তু আমি কখনো দেখিনি, বরঞ্চ আমি দেখছি যে মাটা সেই সময় প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে, কারণ ওই বাচ্চাটাও তার থেকে পুষ্টি গ্রহণ করে, কারণ বাচ্চাটারও কোষ বিভাজিত হইতে হবে। বাচ্চাটা যেহেতু কোষ বিভাজিত হইতে হবে, সেহেতু বাচ্চাটাও ওই মায়ের পুষ্টি থেকে টান মারে, তখন মায়াটার ডবল ডবল খেতে হয়। ওই যে ওই খাবারগুলা থেকেই বাচ্চাটা পুষ্টি নেয় এবং আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়, তার মেধা বিকাশ পায়, তার ব্রেইন তৈরি হয়, তার হৃৎপিণ্ড তৈরি হয়, তার কিডনি তৈরি হয়।
প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা এখন দেখতে পারি। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো মানুষকে কখনো সৃষ্টি হইতে দেখি নাই, জন্ম হইতে দেখছি। আপনি হচ্ছেন ভাই পৃথিবীর একমাত্র মানুষ যে মানুষকে মানে সৃষ্টি হইতে দেখছেন। এটা ভাই আপনি আমাকে একটু দেখান, তাহলে আমাকে কোথায় পাইছেন আপনি এটা? আচ্ছা, তাহলে আমাদের দেশের সমাজ, আমাদের দেশের যে বই পুস্তক রয়েছে সেখানে তো এই কথাটাকে অ্যাভেলেবেলই লেখা যে মানুষ সৃষ্টি। এখন তাহলে এই কথাটা কি ভুল? ভাই এই কথাটা ভুল নাকি সত্য তা আমি জানি না। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি আমাকে এই প্রশ্নটার আগে উত্তর দেন। যে সৃষ্টি শব্দটার মানে হচ্ছে শূন্য থেকে কোনো কিছুর উদ্ভব ঘটা, যেটা আগে ছিল না, অস্তিত্বশীল ছিল না, এখন অস্তিত্বশীল হয়েছে একদম শূন্য থেকে। কিন্তু আমি এরকম কোনো মানুষকে এরকম কখনো দেখি নাই যে সৃষ্টি হয়েছে। সৃষ্টির যে ধারণা মানে ধর্মগ্রন্থে দেয়া আছে, ধর্মগ্রন্থে যে জিনিসটা বলা আছে, আল্লাহ পাক মাটি দিয়ে একটা অবয়ব তৈরি করলেন, তারপরে সেটার ভিতরে ফু দিয়ে মানে আত্মা প্রবেশ করিয়ে দিলেন, রুহ প্রবেশ করিয়ে দিলেন, তারপর সেটা জিন্দা হয়ে গেল। এইটাকে বলা যায় এটা হচ্ছে সৃষ্টির কাহিনী। হ্যাঁ, এটা আব্রাহামিক ধর্মে এই কাহিনীটা হচ্ছে এরকম অনেকটা। এখন এইটা হতে পারে সৃষ্টি, কিন্তু এইরকম কোন সৃষ্টি আমি এখন পর্যন্ত দেখি নাই যে কে মাটিতে একটা পুতুল বানাইলো, দিল ফু, বললো হয় বেটা ওঠ, তখন মাটির ওইটা ড্যাং ড্যাং করে হাঁটাহাঁটি শুরু করলো। এইরকম আমি কখনো দেখিনি ভাই। আপনি হয়তো দেখছেন আমি জানি না, কিন্তু আমি দেখিনি। আমি দেখছি যে মায়ের পেটে বাচ্চা জন্ম হয়। আমি নিশ্চিত আপনিও মায়ের পেটে জন্ম হয়েছেন, আমি নিজেও মায়ের পেটে জন্ম হয়েছি। কিন্তু আপনি যদি বলতে চান যে প্রথম মানুষটাকে সৃষ্টি করা হয়েছিল, এটা যদি আপনি বলতে চান তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে এটা ভাই একেবারে, এটা তো ধর্ম অনুসারেও তো সত্য না, কারণ ধর্ম অনুসারে তো মানুষ মাঠে মায়ের পেটেই জন্ম নেয়। প্রথম যে মানুষটা আদম, ইসলাম ধর্ম অনুসারে বা আব্রাহামিক ধর্ম অনুসারে আদম, ইসলাম ধর্ম বা আব্রাহামিক ধর্ম বলতেছে সেই মানুষটা সৃষ্টি ছিল, বাদ বাকি কোনো মানুষ কিন্তু সৃষ্টি না। বাদ বাকি সব মানুষ হচ্ছে গিয়ে জন্ম নিচ্ছে, তাই না ভাই? জি। তাহলে আপনি যে বললেন, আপনি তো আপনার কথাটা ধর্ম অনুসারে ভুল, আপনার কথাটা মানে যুক্তিতেও ভুল, ধর্ম অনুসারেও ভুল। কারণ যুক্তিতে ভুল কেন? কারণ আপনার জন্ম, জি ভাই, আমি কিন্তু আপনার সাথে ধর্ম পারপাস এখন পর্যন্ত কোনো কথাই আপনার সাথে বলিনি। ধর্ম অনুসারে ভুল সেটা বলার কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে আপনি এই যে ইয়াটা করবেন, সামনের দিকে যাবেন, তখন আপনার তো মানে ঈশ্বর তৈরি করছে সেটাই তো আপনি কনক্লুশনে যাবেন। আপনি তো আগে থেকেই ধরে নিচ্ছেন, সিদ্ধান্তে চলে আসছেন যে আল্লাহই বানিয়েছে, এটা আমি এখন প্রমাণ করব। মানে আপনি আচ্ছা, তাহলে জি জি, এক মিনিট। এই যে আপনি বললেন যে প্রথম মানুষটি যে আদম, মানে একটা মাটির তৈরি ছিল, ফুৎকার দিয়েছে এবং সে জীবিত হয়ে গেছে, এটা ধর্ম অনুসারে এটা মানে সৃষ্টি। তো ধর্ম না, কিন্তু প্রকৃতি অনুযায়ী মানুষের ভাই 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 অভিজ্ঞতাতে নাই একটু বলতে, ভাই, ভাই আপনার একটু বলতে অভিজ্ঞতাতে দিন আছে? প্লিজ, এটা কি আপনার একটু অভিজ্ঞতাতে বলতে দিন। আছে? না না, এটা কি একটু আপনার অভিজ্ঞতাতে আছে? শুনেছি। এটা আপনার অভিজ্ঞতাতে তো নাই ভাই। না দেখ, আমি শুনেছি, এখন আপনিও হ্যাঁ শুনেছেন। শুনেছেন, শুনেছেন, আমিও শুনেছি, এরকম অনেকেই আচ্ছা, শুনেছে। এখন তাহলে কিন্তু মানুষ যে এই কথাটা যে সৃষ্টি, ভাই ভাই আমরা মানুষের যে এই যত যে কথা শুনি, ভাই আমরা যে যত কথা শুনি, আমরা তো অনেক কথাই শুনি, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, কিন্তু আমরা সেই কথাগুলাকে ভেরিফাই করি, তাই না ভাই? যাচাই করি, জি, তাই না? আমাকে একটু এখন বলতে আমরা তো দিন। আমি আমি আমরা মানে অনেক সময় তো হয়েছে আপনার হয়তো বা ইয়াতে ব্যাক স্টেজে অনেক লোকজনই আছে, মানে ভাই ব্যাকস্টেজে লোকজন আছে এটা আমি জানি ভাই, আমি তো আপনাকে অনেকক্ষণ রেখেছি, আপনার সাথে অনেকক্ষণ কথাও জি বলছি। জি কিন্তু আপনি যদি পয়েন্টে না থাকেন ভাই, তাহলে তো আপনার সাথে কথা বলে মানে আমার এবং দর্শকদের কোনো উপকার হবে না। আমার পয়েন্টটা হচ্ছে যে আপনি শুনেছেন, কিন্তু আপনার অভিপূর্ব অভিজ্ঞতাতে এই জিনিসটা নাই। এই জিনিসটা আপনি স্বীকার করেছেন যে আপনার অভিজ্ঞতাতে এটা নাই। তার মানে আপনার আগের যে দাবিটা ছিল যে আপনি পূর্ব অভিজ্ঞতা থেকে জেনেছেন মানুষ সৃষ্টি হয়েছে, এই কথাটা ছিল ভুল কথা। আপনি লোকমুখে শুনেছেন যে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ না। সঠিক কথাটা হবে যে প্রথম মানুষটা সৃষ্টি হয়েছে, বাদ বাকি মানুষের জন্ম নিচ্ছে, তাই তো ভাই? জি এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে ভাই প্রথম মানুষটা সৃষ্টি হলো কিভাবে, তাই তো? জি জি, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, এই যে আপনি প্রথম মানুষ বলে যে দাবিটা শুনেছেন, যে কথাটা লোকমুখে শুনেছেন, মানে আমরা যারা বৈজ্ঞানিক যুক্তি বা যুক্তি তথ্য প্রমাণে আস্থা রাখি, তারা এই প্রথম মানুষ কথাটাতেই আস্থা রাখি না, কারণ প্রথম মানুষ কথাটাই ভুল কথা। ঠিক আছে? তাহলে সঠিক কি হবে? সঠিক কথাটা হচ্ছে যে আমরা বৈজ্ঞানিক তথ্য প্রমাণ এবং যে কথাটা বললাম আপনাকে থিওরি, সেই থিওরি থেকে সবচেয়ে এখন বর্তমান বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হচ্ছে বিবর্তন তত্ত্ব। এই বিবর্তন তত্ত্ব অনুসারে প্রথম মানুষ বলে কেউ ছিল না, মানুষ হচ্ছে ধারাবাহিক বিবর্তনের ফলাফল, এবং মানুষ হচ্ছে প্রকৃতির যে অন্যান্য জীবজন্তু গাছপালা আছে সমস্ত কিছুরই একটা অংশ, এই বৃহৎ পরিবারের একটা অংশ। এখানে প্রথম মানুষ বা শেষ মানুষ বলে কিছু নাই। তো এখানে বিবর্তনবাদ সম্পর্কে যদি একটু ক্লিয়ার করতেন। ভাই বিবর্তনবাদ সম্পর্কে এখন অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম তো ভাই, তাহলে আমি আজকে আপনাকে বিদায় জানাই, কিন্তু আপনার জন্য একটা রেখে দিচ্ছি। আমাদের এইখানে একজন বিজ্ঞানী আছেন, আমাদের সাথে লাইভ করেন, উনি নিজেও একজন বিজ্ঞানী এবং একজন রিসার্চার। উনি হচ্ছেন অমিত ভাই আমাদের।
জি অমিত ভাই যখন আসবেন, হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবেন উনি। উনি যখন আসবেন তখন উনি আরো ভালো এক্সপ্লেন করতে পারবেন বিবর্তন তত্ত্ব। ওনার কাছে আপনি বিবর্তন তত্ত্ব সম্পর্কিত প্রশ্নগুলা ওনাকে কইরেন। উনি আশা করি আমার থেকে তো অবশ্যই অনেক ভালো উত্তর দিতে পারবেন, কারণ আমি তো বিবর্তন তত্ত্বের এত ডিটেইলসে এত ডিপে জানি না। হ্যাঁ, যেটা অমিত ভাই জানেন। অমিত ভাই নিজে একজন বিজ্ঞানী মানুষ, তিনি এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন আপনাকে। তাহলে ভাই আপনি তাহলে ওনাকে একটু নক করেন, বা সেকুলার হিউম্যানিস্ট মুভমেন্ট পেজে একটা ইনবক্সে একটা মেসেজ দিয়ে রাখেন যে ভাই আমার কিছু প্রশ্ন আছে বিবর্তন তত্ত্ব সম্পর্কে, আপনি সময় পেলে আমাকে উত্তর দিয়ে। তাহলে উনি যদি সময় হয় তাহলে আপনাকে নিশ্চয়ই উত্তর দেবেন। ঠিক আছে ভাই? জি, ধন্যবাদ আপনাকে। অনেক সময় কথা বললাম তো। ভালো থাকবেন। আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন। আশা করি আপনার সাথে কথা বলে ভালো লাগলো। শুভকামনা রইল ভাই আপনার জন্য। ওকে। আচ্ছা ভাই, আপনাকে বিদায় জানালাম। বাংলাদেশে আপনি বলেন তাহলে। জি ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি কালকে যুক্ত ছিলাম, কালকে চার্জ ছিল না, তাই তারপরে আপনার সাথে কথা বলা হলো না। ঠিক আছে, কালকে যে বিষয়টা বলছিলাম আমি, যে ভুল শিক্ষা দিয়ে মানুষকে যে ব্রেন ওয়াশ করা হয়, ঠিক আছে, এই ব্যাপারে এই উদাহরণ আজকে ওই যে আজকে আমি শুনলাম একজন মানুষ সৃষ্টির কথা বললো, ঠিক আছে, এটাও তো ভুল শিক্ষা। ঠিক আছে, আসিফ ভাই শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমি বলছি ভাই, এইটাকেই বলছি ভুল শিক্ষা, যে মানুষকে যে সত্যটা জানে না তাকে যখন মিথ্যাটা, মানে ভুল শিক্ষাটা দেওয়া হয়, মিথ্যাটা বারবার হাজারবার যখন শোনানো হয় মাদ্রাসায়, তারপর ওয়াজে মাহফিলে দিনভর এসব শুনতে থাকে, তারপর আপনি যখন অনেক পরে যখন তাকে এটা বুঝাবেন, সে আর মানতে চায় না। ঠিক আছে, সে এখানে ঘুরে ফিরে সেখানেই থাকে। ঠিক আছে, এই জন্যই বলছিলাম ঠিক, সবার আগে আমি মনে ঠিক করি। বলেছেন ভাই, একদম ঠিক কথা বলেছেন। এই যে দেখেন দেখেন প্রথমে আজকে যিনি যুক্ত হলেন, তার মাথায় এটা কিন্তু একদম সেট হয়ে গেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখন আমি ওনাকে দেখাচ্ছি যে মানুষ তো, আমরা তো জন্ম নিচ্ছি, আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই যে আমরা সৃষ্টি হচ্ছি। কিন্তু উনি কিন্তু এই জিনিসটা বুঝতে ওনার অনেক সময় লাগছে। দেখেন, তার মানে হচ্ছে ছোটবেলা থেকে যে জিনিসটা তাকে শিক্ষা দেওয়া হয়েছে সেটা তিনি মাথা থেকে আসলে বের করাটা ওনার জন্য খুব টাফ হয়ে গেছে। এটাই হচ্ছে মানে উদাহরণ একটা, মানে একটা প্রকৃষ্ট উদাহরণ যে ছোটবেলা থেকে যে জিনিসগুলো শেখানো হয়, মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই কথাটা বারবার ছোটবেলা মাথায় ঘুরতে 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 এখন আর উনি এটা থেকে বেরিয়ে হতে পারছেন না। এটা হচ্ছে খুবই একটা প্রবলেম। এই জন্য আমি বলি আসলে মানুষকে দোষ দিয়ে লাভ নেই। প্রধান সমস্যা হলো শিক্ষা। ঠিক আছে, আপনি ছোটবেলা থেকে যদি ভুল শিক্ষা দেন, তারপর পরে বললে কাজ হবে না। ঠিক আছে, যারা মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে তাদেরকে বললে কোনো লাভ নেই। আমরা দেখেন এই যে মমিন ভাইগুলোরা আসে, ঠিক আছে, কত রকম পায় তারা, তেনা পেঁচানো জিলাবি। ঠিক আছে, এখন আপনি যদি একটা ভুল জিনিসকে মানে ডিপেন্ড করতে চান, একটা ভুল জিনিসকে, একটা খারাপ কাজকে, তাহলে এটা আপনি তেনা পেঁচাতে পারবেন, জিলাবি পেঁচাতে পারবেন, কিন্তু এখানে আপনি বেইজ্জতি অপমান হওয়া ছাড়া আর তো কিছু পাবেন না। এটা 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 বুঝতে হবে। ঠিক আছে, And আমি যে অনেক জায়গায়, শুধু আপনার কাছে না, অনেক জায়গাতে শুনছি, ঠিক আছে, বিশেষ করে সব জায়গাতে মমিনদেরকে পাওয়া যায়, কিন্তু এই ঘুরে ফিরে একই যা কিনা এক জায়গায় কাজটা করে তেনা পেঁচানো। ঠিক আছে, আপনাকে একটা জিলাপি শোনাইবো, একটা জিলাপি তেনা পেঁচায়, এটি যে এটাই ঠিক আছে সব জায়গায়। বুঝতে পেরেছি ভাই, বাংলাদেশি ভাই। আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমরা একটু মুমিন ভাইদেরকে যুক্ত করতে চাই। হ্যাঁ, আপনি আর কিছু কিছু বলবেন? আমার আরেক, হুম, আরেকটা বিষয়। তাহলে আচ্ছা ভাই এই যে, ইমেল করে দিন, মনে করতে না পারলে ইমেল করে দিন আমাকে। আচ্ছা ঠিক তাহলে আছে, সেটা নিয়ে ইমেলে কথা বলবো না। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক আচ্ছা ইউ। ভাই, ভালো থাকেন। শুভরাত্রি আপনাকে।